5ই আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ 15 বছরের শাসনের পর ক্ষমতা ছেড়ে এক প্রকার পালিয়ে যেতে বাধ্য হয়েছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার রাস্তায় অলিতে গলিতে আজ বিজয়ের উৎসব, লোকজনের মুখে একটাই কথা, আমরা স্বাধীন। কিন্তু সত্যি কি তাই? বাংলাদেশের এই বিক্ষোভ কি শুধুমাত্র ছাত্রদেরই আন্দোলন ছিল, নাকি শেখ হাসিনার পদত্যাগের পেছনে ছিল কোনো বিদেশি ষড়যন্ত্র? এই পরিবর্তন কি আদৌ সাধারণ মানুষদের জীবন বদলে ফেলতে পারবে? নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। প্রথমেই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশকে। এত রক্তপাত, এত হত্যার পরেও আপনারা দেশের স্বৈরাচারী ক্ষমতার সামনে মাথা নত করেননি, আর এটা ভীষণই সাহসী একটা পদক্ষেপ ছিল। কিন্তু এই পরিবর্তন কি আপনাদের সেই সোনার বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে পারবে? আজকের ভিডিও সেই বিষয়, তো একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক কিছু জানার আছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সবথেকে বড় প্রভাব ফেলেছিল ছাত্রদের এই কোটা আন্দোলন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের 30% কোটার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়েছিল সেই 2018 সালে। সে সময় হাসিনা সরকার আন্দোলনের চাপে পড়ে শুধুমাত্র মুক্তিযোদ্ধা না, বরং সব কোটা বাতিল করে দিয়েছিলেন। এরপর সবকিছু মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু গত 5ই জুন 2024 বাংলাদেশের হাইকোর্ট সেই কোটা আবার ফিরিয়ে আনে। আর এরপর থেকেই টানা 2 মাস ধরে চলছে ছাত্রদের বিক্ষোভ। বিক্ষোভের মোটিভ কিন্তু শুরুতে একদম সিম্পল ছিল, যে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করে দিতে হবে। কারণ মুক্তিযোদ্ধার কোটায় বর্তমানে মুক্তিযোদ্ধারা না, বরং চাকরি করছে তাদের নাতি নাতিরা। আর তারপরে আসে শেখ হাসিনার সেই বিতর্কিত মন্তব্য, মুক্তিযোদ্ধার নাতি নাতিরা চাকরি করবে না তো কি রাজাকারদের নাতি নাতিরা চাকরি করবে? আর এখান থেকে শুরু হয় ছাত্রদের মন ভাঙা। তারা যে মানুষটার মুখের দিকে তাকিয়ে আন্দোলন করছিল, সেই তাদের দিকে এত উদাসীন। শুরু হয় আরো বড় আকারের আন্দোলন। কিন্তু এরপরেও সরকার ভুল করতে থাকে। সেই আন্দোলনকারীদের উপর গুলি করা, লাঠিচার্জ, দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ, রাস্তায় দাঁড় করিয়ে মোবাইল চেকিং, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, কোনো কিছু বাদ যায়নি। যে সমস্যাটা শুরুতে টেবিলে বসে আলোচনার মাধ্যমে সলভ করা যেত, সেটাকে এমন ভীষণ আকার দিয়েছে সরকারের ওভার কনফিডেন্স। আর এই ওভার কনফিডেন্সের কারণ কি ছিল জানেন? কারণ যে বাংলাদেশের মানুষেরা আজ শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেছে, তারাই কিন্তু একটা সময় তাকে নাম দিয়েছিলেন জননেত্রী। প্রশ্ন হলো, সেই জননেত্রী থেকে তিনি কিভাবে স্বৈরাচারী হয়ে উঠলেন? বাংলাদেশের এই আন্দোলন কি শুধুই কোটার জন্য, নাকি এর পেছনে ছিল মানুষের আরো জমানো ক্ষোভ? চলুন এবার সেটা একটু ডিসকাস করি, নইলে আজকের দিনে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা বুঝতে আপনাদের একটু অসুবিধা হবে। 1947 সালে জন্ম হয় শেখ হাসিনার। 1971 সালে তার পিতা শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা এবং ভারতের সহযোগিতায় পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করেন। কিন্তু এর ঠিক 4 বছরের মাথায় 1975 সালে সম্পূর্ণ পরিবার সহ শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। আর এটাই ছিল বাংলাদেশের ইতিহাসের প্রথম মিলিটারি কূপ। এই সময় বঙ্গবন্ধু 2 মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা জার্মানিতে ছিলেন, যার কারণে তারা বেঁচে যান। পরবর্তীকালে 1981 সালে শেখ হাসিনা দেশে ফেরেন, যুক্ত হন রাজনীতির সাথে। বঙ্গবন্ধু দল আওয়ামী লীগকে তিনি নতুন করে শক্তিশালী করে তোলেন। সে সময় বাংলাদেশে মিলিটারি জেনারেল এরশাদের শাসন চলছিল। মিলিটারি শাসন বন্ধ করতে আর গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সে সময় শেখ হাসিনা রাজপথে আন্দোলন শুরু করেছিলেন। আজ যে আন্দোলনকারীদের উপর তিনি গুলি করেছেন, সেই আন্দোলন করেই কিন্তু তিনি ক্ষমতা এসেছিলেন। আর সেই সময় থেকে তিনি হয়ে ওঠেন বাংলার গণতন্ত্রের জাতীয় প্রতীক। 1996 সালে ভোটে জিতে তিনি প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। এই সময় দুটো কারণে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের মনে জায়গা করে নিয়েছিলেন। একটা হলো ভারতের সাথে গঙ্গার জল নিয়ে তিনি একটা চুক্তি করেছিলেন, আর দ্বিতীয়টা হলো চট্টগ্রামের পাহাড়ি এলাকায় সে সময় যে ইনসার্জেন্সি হচ্ছিল, তিনি সেটা বন্ধ করেন। কিন্তু এর পাশাপাশি তার প্রথম টার্মেই প্রচুর পরিমাণে দুর্নীতি হয়, আর সেই দুর্নীতির সাথে তিনি নিজেও জড়িয়ে পড়েছিলেন। এর ফলে 2001 সালে তিনি আবার ভোটে হেরে যান। এছাড়াও বেশ কয়েকবার তাকে জেলে যেতে হয়েছিল। 2004 সালে তার উপর বোমা হামলা হয়, যাতে তার কানের কিছুটা অংশ ছিঁড়ে যায়। 2009 সালে তিনি আবার হিউজ মার্জিনে ভোটে জিতে ক্ষমতায় আসেন। বলতে পারেন একটা সময় মানুষ তার উপর অনেক বেশি ভরসা করেছিল, আর সেই ভরসা কিন্তু তিনি কিছুটা হলেও রেখেছিলেন। কিভাবে, চলুন এবার সেটা বলি। 2009 সালে যেখানে বাংলাদেশের জিডিপি ছিল $102 বিলিয়ন, সেটাই 2022 সালে গিয়ে দাঁড়ায় $460 বিলিয়ন। এমনকি পাকিস্তানের রুপির থেকে বাংলাদেশের টাকার মান বেড়ে যায়। সাথে দেশ জুড়ে গার্মেন্টসের বিজনেস বাংলাদেশকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করে। বাংলাদেশ একটা সময় খুবই গরিব দেশ হিসেবে পরিচিত ছিল, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গত 20 বছরের মধ্যে বাংলাদেশের প্রায় 2.5 কোটি মানুষ দরিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছে। দেশে তৈরি হয়েছে পদ্মা সেতু, কিন্তু সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে দুর্নীতিও। শেখ হাসিনার কাছের মানুষেরা সরকারের বড় বড় পদ খুব সহজেই পেয়ে যেতেন। একটা খবর নিশ্চয়ই আপনাদের মনে আছে, এই বছরই ঈদে একজন সরকারি চাকরি করা ব্যক্তির ছেলে 15 লক্ষ টাকা দিয়ে একটা খাসি কিনতে গিয়েছিল, আর পরে জানা যায় ওই সামান্য গভর্নমেন্ট সার্ভিস করার লোকটার কাছে ছিল কোটি কোটি টাকা। আর এটা আমি মাত্র একজনের কথা বললাম, কারণ বাংলাদেশের শেখ হাসিনার শাসনে একটা সরকারি চাকরি পাওয়া মানে ছিল ঘুষ নেওয়ার লাইসেন্স পাওয়া। পুলিশের ঘুষ নেওয়া থেকে শুরু করে নেতা মন্ত্রীরা বেআইনিভাবে লোকজনের জায়গা জমি দখল করে নিত।
আওয়ামী লীগের ছোটখাটো সভাপতি পদ পেলেও একজন নিজেকে রাজা মনে করত, যেন তারাই সবকিছু। জিডিপি গ্রোথ যেমন বেড়েছিল, সাথে বেড়েছিল জিনিসপত্রের দাম। একজন চাকরিজীবী ঢাকা শহরে 12,000 টাকা দিয়ে সংসার চালানো দুষ্কর হয়ে যাচ্ছিল। আপনি বলতে পারেন হাসিনা সরকারের আমলে দেশের মজ্জায় মজ্জায় দুর্নীতি ঢুকে গেছিল, আর এতে সব থেকে বেশি সাফার করতো সাধারণ মানুষরা। আর যখনই কোনো অপোনেন্ট পার্টি এর বিরুদ্ধে কিছু বলতে যেত, তাদের জেলে ভরে দেওয়া হতো। বাংলাদেশের সব থেকে বড় বিরোধী দল ছিল বিএনপি, কিন্তু তাদের লিডারদের অনেক সময় বিনা বিচারে জেলে ভরা হচ্ছিল। না, আমি এটা বলছি না যে বিএনপি খুব ভালো একটা দল, কিন্তু একটা দেশ চালাতে গেলে যেমন সরকারের প্রয়োজন, তেমনি অপোনেন্টেরও কিন্তু প্রয়োজন, না হলে সেটা কিসের গণতন্ত্র? আর এই পুরো সিস্টেমের বিরুদ্ধে যখন কেউ আওয়াজ তুলতো, তাদের গুম করে দেওয়া হতো। রাতের অন্ধকারে সিভিল ড্রেস পরে পুলিশ তাদের তুলে নিয়ে যেত বাড়ি থেকে। 2009 থেকে 2024-এর মধ্যে এরকম প্রায় 600 জনকে গুম করা হয়েছে। আর এটা তো আমি বললাম শুধুমাত্র পাবলিশ হওয়া সংখ্যা, না জানি আরো কত মানুষ গুম হয়ে গেছে, বিনা বিচারে তাদের হত্যা করা হয়েছে, তার হিসাব কিন্তু নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে শেখ হাসিনার এই পদত্যাগের পিছনে শুধুমাত্র কিন্তু কোটা আন্দোলন নয়, জনগণের দীর্ঘদিনের রোষ ছিল, কারণ সরকার লাগাম ছাড়া দুর্নীতি করছিল। তবে কোটা আন্দোলন ছিল হাসিনা সরকারের সামনে আসা সব থেকে বড় বাধা। আর সরকার শুরুতে ভেবেছিল প্রতিবারের মতো এবারও তারা লাঠি আর পুলিশ দিয়ে এই আন্দোলন সামাল দেবে, কিন্তু হয়েছে তার উল্টোটা। ছাত্রদের পাশে দাঁড়ায় বাকি রাজনৈতিক দলগুলো, আর যেটা শুধুমাত্র ছাত্রদের আন্দোলন ছিল সেটা হয়ে যায় গণ আন্দোলন। এরপরে সামনে রাখা হয় এক দফা দাবি, আর শেষ পর্যন্ত 5ই আগস্ট দেশ ছেড়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এই মুহূর্তে সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে এটাকে ছাত্র আন্দোলন হিসেবে ধরা হচ্ছে, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়ায় বলা হচ্ছে যত তাড়াতাড়ি বাংলাদেশের সরকার ভেঙে গেছে, হতে পারে এর পিছনে কোনো বিদেশি শক্তির ষড়যন্ত্র ছিল। আর সেটাই হলো সব থেকে বড় চিন্তার কারণ। আর যদি সত্যিই এর পিছনে কোনো বিদেশি শক্তি থাকে, তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য একটা কালো অধ্যায় শুরু করবে। আর সেই বিদেশি শক্তিটা হলো আমেরিকা। তবে এখনো কিন্তু এটা প্রমাণ হয়নি যে এই সব কিছুর পেছনে আমেরিকাই আছে। শুধুমাত্র কিছু ঘটনা থেকে এটা অনুমান করা হচ্ছে। প্রথমত, আমেরিকা কখনোই শেখ হাসিনা সরকারের পক্ষে ছিল না। তার শাসন ব্যবস্থার উপরে তারা বারবার আঙুল তুলেছে। 2021 সালে বাংলাদেশের র্যাবের উপরে তারা নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়া 2024 সালে ভোটের আগে আমেরিকার প্রতিনিধি দল বিএনপি লিডারদের সাথে দেখা করে। এরপর আমেরিকা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে একটা সামরিক ঘাঁটি বানাতে চেয়েছিল, যেটা নাকচ করে দেয় শেখ হাসিনা। উল্টে রাশিয়ার হেল্প নিয়ে বাংলাদেশের নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানানো হচ্ছে। এমনকি শেখ হাসিনা চীনের কাছে আর্থিক সাহায্য নিতে গেছিলেন, আর এটা কিন্তু আমেরিকা ভালো নজরে দেখেনি। আর এরপরে শেখ হাসিনা একটা প্রেস মিটিংয়ে বলেছিলেন একটা বড় শক্তিশালী দেশ চায় না যে তিনি ক্ষমতায় থাকুন। আর তারপরই হাইকোর্ট থেকে আসে সেই বিতর্কিত রায়, আর সেই রায় নিয়ে হয় আন্দোলন। আর আন্দোলনের একদম চূড়ান্ত পর্যায়ে শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়া। আর আমেরিকা কিন্তু আগেও অনেক দেশে এগুলো করেছে, লেবানন, ইরাক, নিকারাগুয়া, মিশর। আচ্ছা, এসব নয় বাদ দিলাম, পাকিস্তানের দিকে দেখুন। আমেরিকার বিরুদ্ধে কথা বলার পর ইমরান খানের কি হয়েছে? তার দলের অস্তিত্ব আজ নেই, সে জেল খাটছে। আমেরিকা অতীত বহু দেশের সরকারের পতন ঘটিয়েছে। তাই অনেকের মতে আজ বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হয়তো আমেরিকার কোনো চাল। দেখুন, মন থেকে কিন্তু আমি এটা চাই যে এই ধারণা কোনোদিন যেন সত্যি না হয়। এত মানুষের হত্যা, এত মানুষের কান্না, এগুলো যেন কোনো বিদেশি শক্তির চাল না হয়। বাংলাদেশ যেন প্রকৃত অর্থেই দুর্নীতি থেকে, স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পায়। 5ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশ জুড়ে দোকানপাট লুটপাট শুরু হয়েছে। শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, পুলিশরা থানা ছেড়ে পালাচ্ছে, কিছু কিছু জায়গায় সাম্প্রদায়িক আক্রমণও হয়েছে। রাস্তায় ট্রাফিক পুলিশ নেই, বাংলাদেশের গণভবনে আক্রমণ হয়েছে, সেখান থেকে লুটপাট হয়েছে। আবার এটাও দেখা যাচ্ছে যে ছাত্ররা এত আন্দোলন করেছে তারাই আজ রাস্তায় ট্রাফিক সামলাচ্ছে, তারা রাস্তা পরিষ্কার করছে, তারা দেশ গড়ার দাবি করছে, মন্দির মসজিদে তারা রাত জেগে পাহারা দিচ্ছে, আর গণভবন থেকে চুরি হওয়া জিনিসপত্র তারা আবার ফিরিয়ে আনছে। আর এটা বাংলাদেশের জন্য একটা ভীষণই পজিটিভ ইন্ডিকেশন। তবে একটা প্রশ্নের উত্তর আমি পাইনি। এই উত্তর যদি আপনার কাছে থাকে তবে উত্তরটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে ব্যক্তি বাংলাদেশকে স্বাধীন করলো, যার জন্য 17 কোটি মানুষ একটা স্বাধীন দেশ পেল, সেই বঙ্গবন্ধুর মূর্তি কেন ভাঙা হচ্ছে? শেখ হাসিনা অন্যায় করেছে এটা না হয় বুঝলাম, কিন্তু বঙ্গবন্ধু, তার কি অপরাধ? আপনার কাছে যদি এই প্রশ্নের উত্তর থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ শুধুমাত্র আমি না, আমার মতো এমন অনেক দর্শক রয়েছেন যারা এর উত্তর খুঁজছেন। বন্ধুরা, বাংলাদেশকে এখনই যত তাড়াতাড়ি সম্ভব আইনি ব্যবস্থাকে আবার ফিরিয়ে আনতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব ফ্রেশ ভোট করাতে হবে। আর 5ই আগস্টের আগে এবং পরে এখনও যারা হত্যালীলা চালিয়ে যাচ্ছে, তারা সে যে পার্টির হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তাদের উপযুক্ত শাস্তি অবশ্যই দিতে হবে। আর আশা করছি যে বাংলাদেশের অর্থনীতি আগের তুলনায় অনেক বেশি গ্রো করবে। আর অলরেডি কিন্তু তার একটা ইন্ডিকেশন পাওয়া গেছে। শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার পর 6ই আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ গত 3 বছরের মধ্যে সব থেকে বেশি গ্রোথ হয়েছে, 197 পয়েন্টের। বাংলাদেশের ইনভেস্টররা এতদিন অনেক দুর্নীতির শিকার হয়েছিলেন, তাই তাদের মনে এবার আশা জাগছে যে হয়তো এবার স্টক এক্সচেঞ্জ দুর্নীতিমুক্ত হবে। সবশেষে কোটা আন্দোলনের ভিডিওতে আমি যেটা বলেছিলাম সেটা আবারও বলছি, হিংসা দিয়ে কখনো কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না। মহৎ কাজ করতে গেলে বলিদান দিতে হয়। সেই বলিদান ছাত্ররা দিয়েছে, তারা দেশকে দুর্নীতি মুক্ত করেছে। আর এবার তাদের দায়িত্ব সেই দুর্নীতিমুক্ত দেশ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
আর ছাত্রদের কাছে অনুরোধ, দেশে যেন কোনো অসামাজিক, দুর্নীতিগ্রস্ত, সাম্প্রদায়িক সরকার ক্ষমতায় না আসে। আচ্ছা, আপনার কি মনে হয়, বাংলাদেশের এই ক্ষমতা বদল সত্যি কি কোনো বিদেশি শক্তির ষড়যন্ত্র, নাকি এটা প্রকৃত অর্থেই বাংলাদেশিদের রক্তের বিনিময়ে পাওয়া তাদের স্বাধীনতা? কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন, আপনাদের সাথে।